আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ের সম্পূর্ণ ৮ মার্কের সাজেশন নিয়ে এসেছি। তো আমরা প্রত্যেকে জানি দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রের লজিক অথবা নোট অ্যাটেন্ড করতে হয়। আজকের এই সাজেশনটি শুধুমাত্র যারা নোট লিখবে বা লজিক করবে না তাদের জন্য। আমি বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আজকে যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরব এর বাইরে কোনো রকম কোনো প্রশ্ন আসবে না। যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। তো আমরা প্রত্যেকে জানি দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে দুটো পার্ট রয়েছে। একটি হচ্ছে অবরোহ যুক্তি, অপরটি হচ্ছে আরোহ যুক্তি। অবরোহ যুক্তির যে যে অধ্যায়গুলো থেকে বড় প্রশ্ন হয় সেগুলি হলো প্রথমত নিরপেক্ষ বচন, দ্বিতীয় হচ্ছে অমাধ্যম অনুমান এবং তৃতীয় হচ্ছে নিরপেক্ষ ন্যায়। এরপরে আমরা দেখব যে বচন, নিরপেক্ষ বচন এই অধ্যায় থেকে কোন কোন বড় প্রশ্নগুলো হয়। প্রথমে বচন করতে দেওয়া হয়, বচনের গুণ পরিমাণ বা ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করতে বলা হয় এবং অথবা দিয়ে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? উদাহরণ সহযোগে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। বচনে সংযোজকের কাজ কি? এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবেই। এরপরে আর একটা প্রশ্ন রাখা হয়েছে, বচন এবং বাক্য এর মধ্যে পার্থক্য কি করো, সংযোজক কাকে বলে? আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো প্রশ্ন 2 স্টার, আবার কতগুলো প্রশ্নে 3 স্টার আছে। তো যে প্রশ্নগুলো 3 স্টার আছে সেগুলো খুব ভালো করে দেখে যাবে, কারণ সেই প্রশ্নগুলো এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখব আমরা অমাধ্যম অনুমান থেকে। অমাধ্যম অনুমান থেকে আবর্তন, বিবর্তন বা সমবিবর্তন করতে দেওয়া হয় এবং তার অথবা স্বরূপ যে প্রশ্নগুলো থাকে, প্রথম যে প্রশ্নটি, বিবর্তন কাকে বলে, বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি উল্লেখ করো, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য। দ্বিতীয় যে প্রশ্নটি, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য করো, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো, এই প্রকার আবর্তন কি বৈধ? এই প্রশ্নটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে যাবে। এরপরে তৃতীয় যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হলো, বিরুদ্ধ ও বিপরীত পদের মধ্যে পার্থক্য কি, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, অমাধ্যম অনুমান কি? চতুর্থ প্রশ্ন, আবর্তন ও বিবর্তনের পার্থক্য লেখো, ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, কোন কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব আলোচনা করো। এই যে এখানে এতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে কারণ বড় প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন দিয়ে তৈরি করা হয়, ওই জন্য তোমরা ছোট ছোট প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। এরপরে আসবো নিরপেক্ষ ন্যায়। আচ্ছা, তোমরা জানো যে নিরপেক্ষ ন্যায়ে বৈধতা বিচার করতে হয় অথবা টিকা থাকে। তো যারা বৈধতা বিচার করবে তারা বৈধতা করবে, আর যারা করতে পারো না বা করবে না তারা এই সংক্ষিপ্ত টিকাগুলো 4 নম্বরের করে দেখে যাবে। প্রথমত রাখা হয়েছে যে নৈয়ার্থক আশ্রয় বাক্যজনিত দোষ, অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ ঘটিত দোষ, নিরপেক্ষ ন্যায়, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান ও মূর্তি। এই কয়েকটা পড়ে গেলেই তোমরা এখান থেকে দুটো কমন পেয়ে যাবে। তাছাড়া যে দুটো 3 স্টার রয়েছে যেগুলো, সেগুলো ভালো করে দেখে যাবে। এরপরে মিলের পরীক্ষামূলক পদ্ধতি মানে আরোহ যুক্তির থেকে। তো এখান থেকে দুটো প্রশ্ন পড়ে যাবে, আশা করছি দুটো প্রশ্নই কমন আসবে। আর তোমরা প্রথমটা মানে মিলের সহ পরিবর্তন পদ্ধতি খুব ভালো করে পড়ে যাবে, কারণ আমার মনে হচ্ছে যে এটা তোমাদের পরীক্ষায় এসে গেছে। তো প্রথমটা হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলোচনা করো। আচ্ছা, এখানে কি কি লিখতে হবে? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি এবং অসুবিধা দুটি। এরপরে তোমরা দ্বিতীয় প্রশ্ন দেখো, অন্যয়ী পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটো, অসুবিধা দুটো। তবে একটা কথা এখানে, যে এখানে দুটি প্রশ্ন হয়, একটা সরাসরি এরকম প্রশ্ন দিয়ে হয়, আবার আরেকটা কেমন আরেকটা উদাহরণ দিয়ে থাকে। সেটা আমাকে
চিহ্নিতকরণ করতে হয়, এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, হ্যাঁ? সেটা লিখতে হয়। এবং তারপরে একই রকমভাবে দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা এসব লিখতে হয়। তো তোমরা যেটা পারো অ্যাটেন্ড করবে। এরপরে তোমাদের রয়েছে আরোহমূলক দোষ। আচ্ছা, এখান থেকে তোমরা সবাই জানো যে এখান থেকে ৪ টে প্রশ্ন থাকে মোট। ২ টো উদাহরণ দিয়ে থাকছে আর ২ টো সরাসরি থাকছে। তো তোমরা চেষ্টা করবে সরাসরি যে ২ টো থাকছে সে ২ টো অ্যাটেন্ড করার। এখানে সংক্ষিপ্ত টিকা লেখাও আসবে। তো এখানে ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে অপর্যবেক্ষণমূলক দোষ, দ্বিতীয় কাকতালীয় দোষ, তৃতীয় আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ, চতুর্থ হচ্ছে বহু কারণবাদ। তবে এখান থেকে তোমরা কাকতালীয় দোষ এবং বহু কারণবাদ এ দুটো খুব ভালো করে দেখবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো ছাত্রছাত্রীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।